মাধবপুর নামে এক ছোট্ট গ্রামে টুম্পা নামে এক বয়স্ক মহিলা তার মেয়ে খুশিকে নিয়ে থাকতো। টুম্পা অনেক গরিব ছিল। টুম্পার স্বামী অনেক বছর আগে মারা গিয়েছে। তখন থেকে টুম্পা তার মেয়েকে নিয়ে একা থাকতো। টুম্পা জঙ্গলে কাঠ কেটে সেই কাঠ বাজারে বিক্রি করে যা রোজগার করত তাতে তাদের সংসার চলতো। টুম্পার অনেক বয়স হয়ে গেছিল, তাই জন্য তার শরীরে তেমন কোনো শক্তি বল ছিল না যে সে জঙ্গল থেকে কাঠ কেটে সেই কাঠ বাজারে বিক্রি করার মতো। তবে টুম্পার মেয়ের খুশি খুব সুন্দর দেখতে ছিল। খুশি বাড়িতে টুকটাক সেলাইয়ের কাজ করে যা টাকা রোজগার করত তার মাকে সে সাহায্য করত। একদিন টুম্পা জঙ্গলে কাঠ কাটার জন্য বেরোচ্ছিল। তখন খুশি তার মাকে বলতে থাকে, মা, আমি কতবার তোমাকে বলেছি যে তোমার শরীরের অবস্থা তেমন ভালো না, তোমার শরীরে তেমন কোনো শক্তি বল নেই যে এখন তুমি কাঠ কাটতে পারবে। শোনো মা, তোমার এখন বিশ্রামের প্রয়োজন, আর তুমি যদি একটু বাড়িতে বিশ্রাম করো তাহলে তো তোমার শরীরটা তো ঠিক থাকবে। কিন্তু তুমি তো আমার কথাই শুনতে চাও না। কেন মা, তুমি বিশ্রাম কেন করছো না বাড়িতে? খুশি মা, আমি বিশ্রাম কেন করব বল মা? যদি আমি কাজ না করে ঘরে বসে থাকি তাহলে সংসারটা কিভাবে চলবে বল তো দেখি মা। আর তোকে যে বিয়ে দিতে হবে, তুই তো মা অনেক শায়না হয়ে গেছিস। আর জানিস তো তুই ওই মোহন সুদ করে টাকাটাও শোধ করতে হবে যে। তুই জানিস না মা, আমি সব সময় ভয়ে ভয়ে থাকি যাতে ওই মদন সুদখোর টাকা না চাইতে আসে। আর যদি আমরা ওই মদন সুদ করে টাকা শোধ না করতে পারি তাহলে যে ও আমাদের সাথে যা খুশি তাই করতে পারে রে মা। আমরা দুটো মানুষ, আমরা একা ঘরেতে থাকি, আবার দুটো মেয়ে, আমরা যে ওর কাছে পেরে উঠতে পারবো না রে মা। আর এমনিতে মদন অনেক খারাপ একটা লোক। মা, তুমি অত চিন্তা করো না তো, ভগবান অবশ্যই কোনো না কোনো রাস্তা আমাদের বের করে দেবে। আর এমনিতে আমি তো টুকটাক সেলাইয়ের কাজ করি, আর আজ থেকে নয় আমি দিনরাত এক করে অনেক পরিশ্রম করব যাতে ওই সুদখোর মোহনের টাকা শোধ করে দেব। মেয়ের কথা শুনে মায়ের চোখে জল চলে আসে। এরপর টুম্পা জঙ্গলে কাঠ কাটার জন্য বেরিয়ে পড়ে। খুশি তার মায়ের চোখের জল দেখে সে অনেক কষ্ট পায়। বিকালে টুম্পা বাড়িতে ফিরে আসে। মা শোনো, তুমি তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে এসো, আমি এক্ষুনি তোমার জন্য খাবার বাড়ছি, তুমি এসে খেয়ে নাও। হ্যাঁ রে খুশি মা, অনেক জোরে যে খিদে পেয়েছে আমার, তুই ভাত বাড়, আমি এক্ষুনি হাত মুখ ধুয়ে আসছি রে। মা, আমি বলছিলাম যে তুমি কারোর কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে ওই মোহন সুদ করে টাকা তো শোধ করে দিতে পারো। আরে খুশি মা, খারাপ সময়ে কেউ কারো পাশে থাকে না রে মা। সব আত্মীয় স্বজন প্রতিবেশী তখন মুখ ঘুরিয়ে নেয়। আর এমনিতে আমাদের সব আত্মীয় স্বজনরা নিজেরাই গরিব আর নিজেদের সংসার খুব কষ্টে চালায়, তাহলে আমাদের টাকা কিভাবে সাহায্য করবে বল? কিন্তু মা, যে কোনো উপায়ে ওই সুদ করে টাকা যে জোগাড় করতে হবে। কাল তো ও আমাদের বাড়িতে টাকা চাইতে আসবে, আর যদি কাল আমরা টাকা না দিতে পারি, জানি না ও আমাদের সাথে কেমন ব্যবহার করবে। টুম্পা অনেক গরিব ছিল, সে বুঝতে পারছিল না যে ওই সুদ করে টাকা সে কেমনভাবে শোধ করবে। পরের দিন সকালে টুম্পা জঙ্গলে কাঠ কাটতে যায়। আর সেই জঙ্গলে একটা অচেনা ব্যক্তির সাথে দেখা হয়ে যায় টুম্পার। আর সে টুম্পাকে বলতে থাকে, আপনার হাতে কুড়ুল দেখে মনে হচ্ছে আপনি জঙ্গলে কাঠ কাটতে এসেছেন। হ্যাঁ বাবা, আমি জঙ্গলে কাঠ কাটতে এসেছি, তোমাকে কি কোনো সাহায্য করে দিতে হবে? না, আমার কোনো সাহায্য দরকার নেই। এবার আপনাকে শাস্তির হাত থেকে কেউ আপনাকে বাঁচাতে পারবে না। আবার এমনটা হতে পারে রাজামশাই সারা জীবনের জন্য আপনাকে কারাগারে বন্দি করে রাখবে।
এটা তুমি কি বলছো বাবা? আমি তো এমন কোনো কাজ করিনি যার জন্য রাজামশাই আমার এত কঠোর শাস্তি দেবে। কি আপনি জানেন না রাজা মশাই এই জঙ্গলে কাঠ কাটা নিষেধ করেছে? আর যদি কেউ জঙ্গলে কাঠ কাটতে আসে আর যদি সে ধরা পড়ে যায় তাহলে রাজা মশাই ওকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেবে। এবার আপনাকে আমার সাথে রাজামশাইয়ের কাছে যেতে হবে। বাবা, যদি আমি কাঠ কেটে বাজারে বিক্রি না করতে পারি তাহলে যে আমার সংসার কিভাবে চালাবো বলো তো? যদি আপনি চান রাজা আপনাকে শাস্তি না দেন আর আপনি আপনার সংসার চালাতে চান তাহলে আপনি আমাকে টাকা দিতে হবে, তাহলে আমি আপনার ব্যাপারে রাজার কাছে কিছু বলবো না। অচেনা ব্যক্তির কথা শুনে টুম্পার চোখে জল চলে আসে। আপনি কাঁদছেন কেন? যতই কান্নাকাটি করুন না কেন আর কোনো লাভ নেই, আপনাকে তো টাকা দিতেই হবে। আপনি যদি চান রাজা আপনাকে কোনো সাজা না দেন তাহলে আপনাকে আমাকে টাকা দিতেই হবে। দেখো বাবা, আমার কাছে কোনো টাকা নেই। যদি তুমি চাও তো তাহলে আমাকে রাজামশাইয়ের কাছে নিয়ে যেতে পারো। আপনি শাস্তির কথা শুনে ভয় পাচ্ছেন না? কিছু টাকার জন্য আপনার জীবন এত বড় সংকটের মধ্যে ঠেলে দিচ্ছেন। তারপর টুম্পা তার সব কথা সেই অচেনা ব্যক্তির কাছে খুলে বলে। দেখো বাবা, আমার বাড়িতে আমার একটা মেয়ে আছে, তাকে যে আবার বিয়ে দিতে হবে। তার আগে একটা সুদ করে টাকা যে শোধ করতে হবে। আর যদি আমি ওই সুদ করে টাকা শোধ না করতে পারি, ওই সুদখোর যে আমাদের বাঁচতে দেবে না। টুম্পার সব কথা শুনে ওই ব্যক্তি টুম্পাকে বলতে থাকে। দেখুন, এমনিতে আমি কারোর উপর কোনো দয়া করি না। আপনার বয়স অনেক হয়েছে, আবার আপনার একটা মেয়েও আছে, আবার ওকে বিয়ে দিতে হবে। দেখুন মা, আজ পর্যন্ত আমার জীবনে আমি কোনো ভালো কাজ করিনি, কিন্তু হ্যাঁ, আজ অবশ্যই করব। কি জানি এই ভালো কাজের জন্য ভগবান আমার ওপর খুশি হয়ে যাবে আর আমার কিছু হলেও ভুলের ক্ষমা করে দেবে। তারপর ওই লোকটি একটা থলি নিয়ে সে টুম্পাকে দিয়ে দেয়। এই পটলির মধ্যে অনেক সোনার পয়সা আছে, আর কিছু টাকা ওই সুদখোরকে দিয়ে দেবেন, আর যা বেঁচে থাকবে তা দিয়ে আপনার মেয়েকে ভালোভাবে বিয়ে দিয়ে দেবেন। আর আপনি এখান থেকে এখন চলে যান তাড়াতাড়ি, না হলে অন্য কেউ যদি আপনাকে দেখে নেন তাহলে ও যে রাজামশাইকে বলে দেবে। ওই থলিটির মধ্যে অনেক সোনার পয়সা ছিল। তারপর টুম্পা ওই অচেনা ব্যক্তিকে অনেক আশীর্বাদ দিয়ে সে খুশি খুশি বাড়িতে যাওয়ার জন্য রওনা দিয়ে দেয়। অনেক রোদ হওয়ার কারণে টুম্পা রাস্তা দিয়ে যেতে যেতে অনেক ক্লান্ত হয়ে পড়ে। তাই সে কিছুক্ষণের জন্য বিশ্রাম করে একটা গাছের নিচে বসে। গাছের নিচে টুম্পা বিশ্রাম করতে করতে টুম্পার চোখ লেগে যায়। আর তখন সেখানে একটা চোর চলে আসে। ওই চোরটি টুম্পার পাশে থাকা সোনার টাকার ভর্তি ব্যাগ দেখে সে নিয়ে চলে যায়। কিছু দূর যাওয়ার পর ওই চোরটি ব্যাগ খুলে দেখে সেখানে সোনার অনেক পয়সা ছিল। তা দেখে সে অনেক খুশি হয়ে যায় আর সে বলতে থাকে, আরে বাহ, এত সোনার পয়সা! আজ তো আমার কপাল খুলে গেল। এবার আমার স্ত্রী আর বাচ্চাকে আমি পেট ভরে খাওয়াতে পারবো। এই সোনার পয়সাগুলো আমার তো 2 বছর চলে যাবে ভালোভাবে, কোনো কিছু কাজ না করে। এইসব বলে চোর সে তার বাড়ির দিকে চলে যায়। অন্যদিকে টুম্পা যখন চোখ খোলে তার সামনে রাখা পটলিটা সে দেখতে পায় না। সে খুঁজতে থাকে, কিন্তু খোঁজার পরও সে তার পটলিটাকে খুঁজে পায় না। তখন টুম্পা অনেক ভয় পেয়ে যায়। হে ভগবান, এটা কি হয়ে গেল? আমি জানি না আমার চোখটা যে কিভাবে লেগে গেল। যদি আমি এখানে ঘুমিয়ে না পড়তাম তাহলে যে আমার সোনা ভর্তি টাকার ব্যাগটা চুরি হয়ে যেত না। অনেক দিন পর আমি মনে অনেক শান্তি পেয়েছিলাম, এবার যে আমার কাছ থেকে সেটাও চলে গেল। এবার আমি আমার মেয়ের বিয়ে কিভাবে দেব? ওই সুদখোরের টাকা কিভাবে শোধ করব? হে ঈশ্বর, আমাকে সাহায্য করো, আমাকে দয়া করো ঈশ্বর, দয়া করো। গিন্নি, তুমি আমাকে সবসময় বলতে না আমি কোনো কাজ করি না। এই দেখো আমার কাছে কত সোনার পয়সা ভর্তি থলি, আমাদের 2 বছর বেশ ভালোভাবে চলে যাবে কোনো কিছু কাজ না করে। তুমি এত সোনার পয়সা কোথা থেকে নিয়ে এসেছো? আরে গিন্নি, এমনভাবে গোয়েন্দাগিরি করাটা যে তুমি কবে বন্ধ করবে বলো তো?
আমি এত সোনার পয়সার পুটলি কোথায় থেকে নিয়ে এসেছি এইসব জেনে তুমি কি করবে? আমার জানার দরকার আছে, তুমি এত তাড়াতাড়ি এতগুলো সোনার পয়সা কোথায় থেকে নিয়ে এসেছো? এমন তো না যে তুমি এই সোনার পয়সাগুলো কোথাও থেকে চুরি করে নিয়ে এসেছো। তুমি মুখে মুখে তর্ক করাটা কবে যে বন্ধ করবে বলো তো? আর হ্যাঁ, আমি এই সোনার পয়সাগুলো চুরি করে নিয়ে এসেছি। একটা বুড়ি একটা গাছের নিচে ঘুমিয়ে পড়েছিল, আর ওর কাছে এই পুটলি ছিল, তাই আমি ওই সোনার পটলি চুরি করে নিয়ে চলে এসেছি। কি, তাহলে এখন তুমি চুরি করাও ধরেছো? তুমি কি অন্যকে কষ্ট দিয়ে নিজে খুশি থাকতে চাও? জানি না ওই বেচারি বুড়িমা এখন কেমন অবস্থার মধ্যে আছে। না জানি এই টাকাগুলো সে কোন কাজের জন্য রেখেছিল, আর তুমি ওই টাকাগুলো চুরি করে নিয়ে চলে এসেছো। আরে ওই বুড়ি গরিব না, একটা ধনী বড়লোক মানুষ। এটা তুমি কেমনভাবে জানলে যে উনি বড় লোক না গরিব লোক? সেটা কি তুমি জানো? ওনাকে কি তুমি চেনো নাকি? না, আমি ওনাকে চিনি না, কিন্তু উনি গরিব হতে পারে না, কারণ কোনো গরিব মানুষ এত সোনার পয়সা পুটলি নিয়ে এমনভাবে গাছের নিচে ঘুমাবে না। দেখো, এই ব্যাপারে আমার কোনো মাথা ব্যথা নেই যে উনি বড় লোক না গরিব লোক, কিন্তু কষ্ট করা জল করা পয়সা আমরা নিতে চাই না। এই জন্য ওই টাকাগুলো ওনাকে ফেরত দিয়ে আসতে হবে তোমাকে। আরে গিন্নি, এইসব তুমি কি কথা বলছো? এবার আমি ওই বুড়িকে কোথায় গিয়ে খুঁজবো? দেখো, ওনাকে এই সোনার টাকাগুলো তোমাকে ফেরত দিয়ে আসতেই হবে। আর আমি না খেয়ে থাকবো তবু ঠিক আছে, কিন্তু এই চুরি করা টাকা পয়সায় আমি সংসার চালাতে পারবো না। তোমার ছেলে বউকে যদি খাওয়ানোই হয় তাহলে পরিশ্রম করে রোজগার করে খাওয়াও, এই চুরি করা টাকা পয়সায় খাবো না। ঠিক আছে, আমি জানি তুমি মানবে না। আমি গিয়ে ওই বুড়িকে এই টাকাগুলো ফিরিয়ে দেব। আমি কাল সকালে ঘর থেকে বেরিয়ে পড়ব ওই বুড়িমাকে খোঁজার জন্য। এবার তুমি খুশি তো? অন্যদিকে টুম্পা দুঃখী মনে বাড়িতে ফিরে আসে। মা, তুমি এত দেরি করে কেন আসলে? আমি সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছিলাম। তখন টুম্পা তার মেয়ের কোনো কথাই জবাব না দিয়ে চুপচাপ থাকে। মা, তুমি চুপ করে কেন আছো? কিছু বলছো না কেন? আর আজ তোমাকে এত দুঃখী দুঃখী কেন মনে লাগছে? কি হয়েছে বলো না মা, বলো। তখন টুম্পা খুশিকে সব কথা বলতে থাকে। আর তখন সেখানে সুদখোর মোহন টুম্পাদের বাড়িতে চলে আসে। আর মোহনকে দেখে টুম্পা অনেক ভয় পেয়ে যায়। টুম্পা কাকিমা, আপনি আমাকে আজ টাকা দেবে বলেছিলেন, এবার তাড়াতাড়ি আমার টাকাগুলো দিয়ে দেন। আমি তোমার টাকা জোগাড় করেছিলাম, কিন্তু কেউ একজন আমার কাছ থেকে ওই টাকার পুল্লিটা চুরি করে নিয়ে চলে গেছে। এই বুড়ি, তুই আমাকে বোকা বানাচ্ছিস। তুই আমাকে মিথ্যে কথা বলবি, আর আমি তোর কথায় সব বিশ্বাস করে নেব। তোর মতো এমন অনেকে আছে যারা আমাকে মিথ্যে কথা শুনিয়েছে। এবার তাড়াতাড়ি আমাকে টাকা দিয়ে দে, আমার সময় নষ্ট করিস না। আমি মিথ্যে বলছি না, কেউ একজন আমার ওই সোনার ভর্তি পয়সার থলিটা নিয়ে চলে গেছে চুরি করে। আমার কথা একবার বিশ্বাস করো। আচ্ছা, তোর কাছে টাকা নেই, তাহলে সোনার পয়সা চুরি কিভাবে হলো শুনি। আমারও জানা দরকার যে তুই এত বুড়ি হয়ে গেছিস, তাহলে এমন কি কাজ করিস। তখন টুম্পা মোহনের ওই কথা শুনে সে চুপ করে থাকে। মোহনের কোনো কথার সে জবাব দেয় না। এবার চুপ আছিস কেন বল? তোর কাছে ওই সোনার পয়সার থলি কোথায় থেকে এসেছে? এই বয়সকালে মিথ্যে বলতে লজ্জা করছে না তোর? তুই এমনভাবে শুনবি না। তুই আমার সাথে রাজার কাছে চলো, তারপর তোর মজা দেখাচ্ছি। দুটো লোক রাস্তায় যখন দেখে সুদখোর টুম্পা এবং তার মেয়েকে রাজামশাইয়ের কাছে নিয়ে যাচ্ছে, তখন তারা নিজেদের মধ্যে কথা বলতে থাকে। দেখ ভাই, ওই সুদখোর বেচারি টুম্পা কাকি আর তার মেয়েকে নিয়ে রাজার কাছে যাচ্ছে। হ্যাঁ ভাই, সেটা তো দেখছি। ঈশ্বর একদিন ওই অমানুষ সুদখোরকে অবশ্যই শাস্তি দেবে। জানি না ওই রাজা এই বেচারি মা মেয়েকে কি শাস্তি দেবে। ঠিক বলেছিস রে, এই দুনিয়াতে অনেক ভালো মানুষ মারা যাচ্ছে, কিন্তু এই অমানুষ সুদখোরের মরণ হচ্ছে না কেন তাকে জানে। এ তো কোনোদিন অসুস্থ হয়েও পড়ে না, আমাদের মতো গরিবদের সাথে কত অত্যাচার করে। এই সুদখোর অবশ্যই একদিন ওর কর্মের শাস্তি পাবে। 10 দিন পর তো আমাকে এই সুদখোরকে টাকা শোধ করতে হবে। এরপর সুদখোর রাজামশাইয়ের দরবারে পৌঁছে যায়। মহারাজ, এই টুম্পা কাকিমা আমার থেকে টাকা ধার নিয়েছিল, আর এখন আমার টাকা শোধ করে দিচ্ছে না। তার উপর আমাকে মিথ্যে কথা বলছে। কেউ ওনার সোনার পয়সার থলি চুরি করে নিয়েছে। সুদখোর মোহনের পুরো কথা শোনার পর রাজামশাই বলতে থাকে।
তাহলে তুমি এমন ধরনের মানুষের কাছে টাকা ধার কেন দাও যে তোমার টাকা শোধ করে দিতে পারে না? মহারাজ, আমার সামনে এসে ইনি খুব কাঁদছিল, আর ওনাকে দেখে আমার অনেক কষ্ট হয়, তাই আমি ওনাকে টাকা ধার দিয়েছিলাম। আর এমনিতে এমন ধরনের মানুষকে আমি টাকা ধার দিই না, যে টাকা নেওয়ার পর টাকা শোধ করতে পারে না। এখানকার নিয়ম অনুসারে কেউ যদি টাকা ধার করে সেই টাকা শোধ না করতে পারে, তাহলে তাদেরকে সে যার কাছ থেকে টাকা ধার নিয়েছিল তাদের পুরো পরিবার মোহনের বাড়িতে তাদের গোলাম হয়ে থাকতে হবে। কিন্তু আমি এই বুড়ি মাকে আরও একদিন সময় দিলাম। একদিনের মধ্যে যদি উনি টাকা শোধ না করতে পারেন, তাহলে উনি মোহনের বাড়িতে চাকরানি হয়ে থাকবেন। রাজামশাইয়ের কথা শুনে টুম্পা অনেক ভয় পেয়ে যায়, কারণ একদিনের মধ্যে সুদ করে টাকা শোধ না করতে পারলে মা এবং মেয়েকে সুদ করে চাকরানি হয়ে থাকতে হবে। রাজামশাইয়ের ঘোষণা শোনার পর সুদখোর ও খুশি টুম্পা বাড়িতে চলে যায়। বুড়ি, তুই আমার টাকা 2 বছরে শোধ করতে পারিসনি, আর তুই একদিনের মধ্যে কিভাবে দিবি? তুই একটা কাজ কর, তোর সুন্দরী মেয়েকে আমার সাথে বিয়ে দিয়ে দে, আর তোর মেয়েকে আমি রানী বানিয়ে রাখবো, আর তোর সাথেও আমি আর খারাপ ব্যবহার করব না। আমি তোর মতো অমানুষকে কোনোদিনও বিয়ে করব না। যদি বিয়ে না করতে হয় তবু ভালো আছে। অসহায় মানুষদের, দরিদ্রের ওপর তুই অনেক অত্যাচার করিস, তাই তোর সাথে বিয়ে করার থেকে না করাই অনেক ভালো। ঠিক আছে, আমিও দেখি তোমরা আমার টাকা কিভাবে দিতে পারো, আর আমি তোমার মাকে দিয়ে এমন কাজ করাবো যে মরার পরও ওর আত্মা আমাকে দেখে ভয় পাবে। ঠিক আছে, এখন আমি যাই, আবার একদিন পরেই আসবো। এইসব বলে মোহন ওখান থেকে চলে যায়। মা, আমরা একদিনের মধ্যে ওই অমানুষ সুদখোরের টাকা কিভাবে জোগাড় করব? আর যদি একদিনের মধ্যে আমরা ওই টাকা শোধ করতে না পারি, তাহলে তো ওই সুদখোর আমাদের ওপর খুবই অত্যাচার করবে। মা, আমি তোমার ওপর হওয়া অত্যাচার দেখতে পারবো না। ওই সুদখোর অনেক দরিদ্র অসহায় মানুষের ওপর অত্যাচার করেছে, কারো বাড়ি ছিনিয়ে নিয়েছে, তো কারো জমি। মা, যদি তুমি রাজি থাকো তাহলে আমি ওই সুদখোরকে বিয়ে করে নেব, না হলে যে ও তোমার ওপর অনেক অত্যাচার করবে। না খুশি মা, তুই ওকে কোনোদিনও বিয়ে করিস না। যদি আমার কপালে ওর বাড়ির চাকরানি লেখা থাকে, তাহলে ওর থেকে আমি কোনোদিনও পালাতে পারবো না মা। কিন্তু মা, ওই সুদখোর কারো ওপর দয়া করে না, সবার সাথেই খারাপ ব্যবহার করে। আর তোমার যে বয়স হয়েছে, তোমার শরীরের অবস্থাও খুবই খারাপ, ও যে তোমার ওপরও দয়া করবে না। আরে খুশি মা, তুই কোনো চিন্তা করিস না মা। ভগবান অবশ্যই কোনো না কোনো রাস্তা আমাদের বের করে দেবে, আর আমাদের এই দুঃখের দিন খুব তাড়াতাড়ি কেটে যাবে রে মা। এইসব বলে টুম্পা সে তার কুড়ুলটা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। যেতে যেতে টুম্পা সেই গাছের নিচে বসে, যেখান থেকে তার সোনার টাকা পয়সার পুটলি চুরি হয়ে গিয়েছিল। টুম্পা গাছের নিচে বসে বসে সে এক নিয়মিত আকাশের দিকে তাকিয়ে থাকে। টুম্পা বুঝতে পারছিল না যে সে কি করবে না করবে, আর তখন সেখানে সেই পটল চোর চলে আসে। ওই চোর টুম্পাকে গাছের নিচে দেখে সে অনেক খুশি হয়। তারপর সে টুম্পাকে বলতে থাকে, কাকি, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি অনেক বিপদের মধ্যে আছেন। আপনি আমাকে বলতে পারেন কি হয়েছে আপনার? আমি যতটা পারবো আপনাকে সাহায্য করব। এরপর টুম্পা চোরের ছেঁড়া এবং নোংরা জামা কাপড় দেখে সে বলতে থাকে, বাবা, তোমার তো দেখে মনে হচ্ছে তুমিও আমার মতো গরিব। আমি তোমাকে কি করে বিশ্বাস করে বলি বলো তো যে তুমি আমার এই খারাপ সময়ে আমাকে সাহায্য করবে? কাকি, আমার খারাপ নোংরা জামা কাপড় দেখে আমার অবস্থা বিচার করবেন না। আপনি আমাকে আপনার চিন্তার কথা বলুন, হয়তো আমি আপনাকে সাহায্য করার জন্য পুরো চেষ্টা করব। বাবা, আমি 2 বছর আগে একটা সুদখোরের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলাম, কিন্তু এখনো পর্যন্ত সেই টাকাগুলো শোধ করতে পারিনি যে। আর একদিনের মধ্যে যদি ওই টাকাগুলো আমি শোধ না করতে পারি, তাহলে যে ওই সুদখোর আমাদের ওপর অনেক অত্যাচার করবে, আর আমার মেয়েকে ওর বাড়ির চাকরানি করে রাখবে। একটা ভালো মনের মানুষ আমাকে ওই সোনার পয়সার থলিটা দিয়েছিল, কিন্তু একটা চোর ওটা চুরি করে নিয়ে চলে গেছে। আমি ভেবেছিলাম যে ওই টাকা দিয়ে আমি আমার মেয়ের বিয়ে দেব আর ওই সুদখোরের টাকাগুলো শোধ করে দেব,
কিন্তু আমার কপালটা অনেক খারাপ। চোর এইসব কথা শুনে সে সোনার পয়সার থলিটা টম্পার সামনে রেখে দেয়। কাকি দেখুন তো এই পুটলি আপনি চিনতে পারছেন কিনা? বাবা, এই থলিটা তোমার কাছে কিভাবে এলো? এই থলিটা যে চুরি হয়ে গিয়েছিল। আমি একজন গরিব মানুষ, আমার বউ বাচ্চাকে অনেক কষ্টে সংসার চালাতাম, ওরা ভালোভাবে খেতে পারছিল না, আর আমি কাজের খোঁজে বেরিয়েছিলাম, কিন্তু কেউ আমাকে কোনো কাজ দেয়নি, আর আমি এই দিক থেকে যাচ্ছিলাম, আর আমি আপনাকে এই গাছের নিচে ঘুমাতে দেখেছিলাম, তাই আপনার সামনে রাখা ওই সোনার পয়সার থলিটা আমি চুরি করে নিয়ে চলে গিয়েছিলাম, যাতে আমার বউ বাচ্চাকে একটু ভালোভাবে পেট ভরে খেতে দিতে পারি, যাতে সংসারটা ভালো চলে। কিন্তু আমার বউ আমাকে বলে, আমি না খেয়ে মরবো ঠিক আছে, কিন্তু চুরি করা টাকার আমি সংসার চালাবো না। যদি পারেন আপনি আমাকে ক্ষমা করে দেন, আমার জন্য আপনার এত সমস্যার মধ্যে পড়তে হয়েছে। কোনো অসুবিধা নেই বাবা, তুমি যে এই টাকাগুলো আমাকে ফিরিয়ে দিয়েছো এটা যে আমার কাছে অনেক, আর তাই জন্য আমি তোমাকে ক্ষমা করে দিলাম। এবার এই টাকা যে সুদখোরকে টাকা শোধ করে দেব, আর যা টাকা বেঁচে থাকবে আমার মেয়েটাকে বিয়ে দিয়ে দেব। বাবা, এবার আমি যাই। তারপর টুম্পা খুশি খুশি বাড়িতে চলে আসে। দেখ মা, এই সেই সোনার পয়সার থলি যেটা আমাদের কাছ থেকে হারিয়ে গিয়েছিল। এবার আমাদেরকে ওই সুদখোরের গোলামি হয়ে থাকতে হবে না। কিন্তু মা, তুমি এই থলিটা কোথায় থেকে পেয়েছো? যে লোকটি আমার থলিটা চুরি করে নিয়েছিল সে আবার এসে ফিরিয়ে দিয়েছে, কারণ ওর বউ যে অনেক বড় মনের মানুষ রে মা, তাই তো আবার এসে আমার থলিটা দিয়ে দিল। আমি তোকে বলেছিলাম না যে ভগবান অবশ্যই কোনো না কোনো রাস্তা দেখাবে আমাদের, আর এবার আমরা যে ওই সুদখোরের হাত থেকে বেঁচে গেলাম রে মা। পরের দিন সকালে সুদখোর আবারও টুম্পাদের বাড়িতে আসে। বুড়ি, এবার আমার টাকাটা দিয়ে দে, এখনো তোর কাছে সুযোগ আছে, তোর মেয়ের সাথে আমাকে বিয়ে দে, তাহলে তোদের জীবনটা ভালোভাবে কাটবে। খুশি তুমি কি দেখবে তোমার বুড়ি মায়ের অত্যাচার? ভগবান থাকতে তুমি আমাদের সর্বনাশ কোনোদিনও করতে পারবে না। এই নাও সোনার টাকা, এই টাকাগুলো বিক্রি করে টাকাটা নিয়ে নিও, আর এখান থেকে চলে যাও এখন। আরে বাহ, সোনার পয়সা! বুড়ি, যে টাকা 2 বছরে শোধ করতে পারিসনি, তাহলে তোর কাছে একদিনের মধ্যে কিভাবে এলো এত টাকা? এমন কি কাজ করো আমাকে একটু বলো, আমারও জানা দরকার আছে। এই সব শুনে তোমার কি দরকার? তুমি তোমার টাকা পেয়ে গেছো, এবার তুমি এখান থেকে বেরিয়ে যাও। টুম্পার এমন কথা শুনে মোহন অনেক রেগে যায়। সে রেগে মেগে ওখান থেকে চলে যায়, আর যা টাকা বেঁচেছিল সেই টাকা নিয়ে টুম্পা তার মেয়েকে বিয়ে দেয়। তারপর থেকে তারা খুশি খুশি জীবন কাটাতে শুরু করে।